আজকে টুডে স্টোরি সেলিব্রেটটা একটু অন্যরকম। আপনারা তো আগে অনেকভাবে আমাদেরকে টুডে স্টোরিতে দেখেছেন বিভিন্ন রকম বিভিন্ন সেলেবদের সঙ্গে। আজকে কিন্তু আমরা সেই মানুষটির সঙ্গে আজকে আড্ডা দেবো যে মানুষটিকে আপনারা ভীষণ ভালোবাসেন। আমরা কথা বলছি অভিনেত্রী পরিচালক চৈতি ঘোষালের সঙ্গে। চৈতিদি কেমন আছো? মোটামুটি, বুঝেছো। এখন ভালো আছি বলাটা বলতে চাই কিন্তু বলতে পারছি না, বিভিন্ন কারণে বলতে পারছি না। তার মধ্যে প্রধান কারণ তো আজকে আমি যদি বাংলার মেয়ে হই এবং আমি যদি এই রাজ্যে থাকি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আমি খুব ভালো আছি, এটা ঠিক বলা যাচ্ছে না। একদম, আমরা তো আলোচনায় বসবো। আপনারা চৈতিদির কাজের সংক্ষিপ্ত বিবরণ সব সময় টিভিতে দেখেন, বিভিন্ন সময় দেখেন। চলুন গল্পটা শুরু করা যাক। বাংলা চলচ্চিত্র ৮০-৯০-এর দশক এবং এখনের বাংলা চলচ্চিত্র, এই যে পট পরিবর্তনের সাথে সাথে বাংলা চলচ্চিত্রে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এই যে সবকিছু পরিবর্তনের মধ্যে তোমার কি মনে হয় সেই সময়ের আন্তরিকতা আর এখনের আন্তরিকতা একই আছে, এখানেও অনেক পরিবর্তন হয়েছে? দেখো, আন্তরিকতার জায়গাটা এক হয়তো নেই, হ্যাঁ, বা আমি বলবো আন্তরিকতার পরিভাষাটা বদলে গেছে। তার কারণ তখন যেভাবে ছবি করা হতো, যেমন আমার প্রথম কাজ, আমি খুব ছোট ছিলাম তখন, রাখির মেয়ে করেছিলাম, পরমা আমার প্রথম ছবি অপর্ণা সেনের। তো তখন যেভাবে কাজ হয়েছিল, যতদিন কাজ হয়েছিল, এখন তো ওটা একটা অসম্ভব, মানে অতদিন কাজ হয় না। সুতরাং এখন যে পর্যায় এবং যে নাম্বার অফ ডেজে শুটিং করতে হয়, সিনেমার কথা বলছি, তাতে ওই আন্তরিক জায়গাটা গড়ে ওঠার আগেই ছবি শেষ। তবে হ্যাঁ, টেলিভিশন করতে গিয়ে আমি দেখেছি, টেলিভিশন দীর্ঘদিন ধরে যখন টেলিভিশন শুটিং হয় তখন ওটা আন্তরিকতা থাকে। তবে এখনকার আন্তরিকতাটা কতটা আছে আমি জানি না, কিন্তু আমাদের এক আকাশের নিচে মানে ৬ বছরের ওপরে করেছিলাম, সেই সময় একটা সম্পর্ক তৈরি যে হয়েছিল যাদের সঙ্গে, প্রধান যে চরিত্র যারা আমরা ছিলাম, এদের সঙ্গে এমন একটা, স্পেশালি দেবুর সঙ্গে তো আমি বলবোই, এমন একটা সম্পর্ক। আমি বড় বউ ছিলাম, ও ছোট বউ ছিল, এবং প্রচুর সিনস থাকতো। খুবই ভালো টেকনিক্যালি এবং শর্ট টেকিং এ অনেক ভাবনা, অনেক ক্রিয়েটিভ ভাবনা থাকতো, এবং আওয়াজ তখন বাধা ছিল না, যার জন্যে কখনো ক্লান্ত লাগতো না। ফিজিক্যালি ক্লান্ত হলেও রবি ওঝা এমন একজন ডিরেক্টর, এবং উনি প্রডিউসারও ছিলেন, সুতরাং উনি ওটা উজ্জীবিত করে রাখতেন, এবং ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। আজকে আমি যে ছবি করতে পারছি, যেমন আমি সত্যজিৎ বাবু, ঋত্বিক ঘটকের কাছে, আমার বাবার কাছে মানে ভীষণভাবে কি বলবো কৃতজ্ঞ যে আমি ছবি করতে পারছি, তেমন আমি রবি ওঝার কাছেও কৃতজ্ঞ যে শর্ট কি করে তৈরি করতে হয় সেটা আমি শিখেছি ওনাকে দেখে। চৈতিদি ডেবিউটান্ট ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে প্রথমবার ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজনায় বাংলা একটি ছবি, যে ছবির শীর্ষকটা কিন্তু ইংলিশে। আমি তাই চৈতিদিকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ইংলিশ কেন? চৈতিদি আমাকে অনেকগুলো কথা বলেছিল, সেই কথাগুলো আপনারা শোনেননি, সেটা আপনাদের অবশ্যই শুনতে হবে। বলো চৈতি। আমার ছবির নাম নেভার মাইন্ড, অবশ্যই ইংরেজি কথা, বাংলা ছবি। প্রধান কারণ নেভার মাইন্ড, তার কারণ আমার গল্পটার মধ্যে একটি বার, পানশালা, বার এবং পার্ক স্ট্রিট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তো ওই বারটির নাম হচ্ছে নেভার মাইন্ড, এবং সেই বারে যে ধরনের রক এন্ড রোল মিউজিক আমরা শুনতে পাই, তার সাথে যারা জানেন যে নেভার মাইন্ড কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেটাও এক ধরনের ট্রিবিউট। প্লাস আরেকটা বিষয়, যেটা কিছু কিছু শব্দ না বাংলা ভাষায় ঢুকে পড়েছে, যেমন বহু বছর আগে হিন্দি শব্দ বাংলা ভাষায় খুবই ঢুকে পড়েছে। আমাদের বাবার সময় এই কথাটা খুব, যদি
নেভার মাইন্ড বলতে হয়, তাহলে বলবে আরে করে নাও, কুছ পরোয়া নেই। কুছ পরোয়া নেইটা একদম বাংলার মতো কুছ পরোয়া নেই। হ্যাঁ, তো ওটা বাংলায় কুছ পরোয়া নেই হয়ে গেছে। ওই কুছ পরোয়া নেইরই তো আরেকটি মানে সিনোনিম বা আরেকটা এক্সপ্রেশন হচ্ছে নেভার মাইন্ড। আরে ঠিক আছে, হয়ে যাবে, নেভার মাইন্ড, উই আর দেয়ার। অনেক কথাই ইংরেজিতে ঢুকে পড়ে, মানে বাংলা ভাষায় ইংরেজি কথাটা ঢুকে পড়ে, ঠিক সেরকম নেভার মাইন্ড কথাটাও প্রচন্ড ভাবে ঢুকে পড়ে। তো সেটাও একটা কারণ। তুমি যখন একজন অভিনেত্রী হিসেবে তোমার পার্টটা করতে, আর সেই পার্টটা কাউকে যখন করাতে হচ্ছে, সেটা কিন্তু খুব ইজি টাস্ক নয়। না, মোটেও না, একেবারেই না। আমার ছবিতে সবাই যারা নতুনও কাজ করছে, একটা নতুন গ্রুপ আছে, অন্য অনেক চরিত্র, ইম্পর্টেন্ট চরিত্র আছে যারা কাজ করেছে। বাদশা বলে একটা চরিত্র আছে, সেটাও খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। তো এর একটা ভাবনা নিয়ে আসে, সেই ভাবনার সঙ্গে আমার ভাবনাটা কোলাবোরেট করাটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট কাজ বলে মনে হয়েছে। শুধু তো অভিনয় করা নয়, অভিনয় মানে চরিত্ররা কিভাবে হেঁটে চলে বেরিয়ে, কিভাবে বসে, কিভাবে বিজনেস করে, কিভাবে ক্যামেরাটা তখন কোথায় যাবে, লাইটটা তখন কোথায় পড়বে, এই সব অঙ্কগুলো মিললেই একটা শট হয়। আমি যখন অভিনয় করতাম, আমি শুধু আমার অভিনয়ের কথাটা ভাবতাম। তাই আমার অভিনেতারা, তারা ভীষণভাবে ভালো দক্ষ অভিনেতা অভিনেত্রী, কিন্তু তারা শুধু অভিনয়ের কথাটা ভেবেছেন। কিন্তু তাদেরকে আমার ভাবনার স্পেসটার মধ্যে শট টেকিং এর ভেতরে ঢুকিয়ে দেওয়াটা ছিল আমার মস্ত বড় একটা কাজ। আমার হ্যাঁ, অনেক কিছু মাথায় রাখতে হয়েছে, শক্ত লেগেছে, সে মজাই হয়েছে। আমার খুব একটা ভয় লাগেনি। আমার মনে হয় ভয়টা পরে লাগবে। আমি তো একটুখানি নির্ভীক টাইপের আছি, ভীতু নই আমি। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। ছবিটা বেরোনোর পর তখন তো ভয় করবে যে মানুষের, দর্শকরা, আমার প্রথম ভয় হচ্ছে দর্শকরা আসুক। যে কাজ আমার বেশি আপনারা জানেন না, তার মানে সে কাজ দর্শকের ভালো লাগেনি তাই জানেন না। আর যে কাজে আমি আজও বেঁচে আছি, সে কাজ দর্শকরা ভালো লেগেছে, যতবার করেছি, যতবার তারা দেখেছে তাদের ভালো লেগেছে, তাই আমি আছি। কারণ আমি কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো অতিরিক্ত সাহায্য কারোর কাছ থেকে পাইনি।